হ্যালো, আমি মৌমিতা। তোমাদের আমি রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে পড়াচ্ছিলাম। অলরেডি 3টে ক্লাস আমাদের হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা দেখব রেসপিরেটরি ভলিউমস এবং ক্যাপাসিটি সম্পর্কে। তো চলো শুরু করা যাক। রেসপিরেটরি ভলিউমস কি আর ক্যাপাসিটি কি সেটা সম্পর্কে জেনে নিই। প্রথমে এই জিনিসটা শুরু করার আগে আমরা বেসিক যে জিনিসগুলো পড়েছিলাম সেটার একটা কুইক রিক্যাপ দিয়ে দিই। যে আমরা পড়েছিলাম যে রেসপিরেটরি সিস্টেমটা কোথায় থাকে, যে না রেসপিরেটরি সিস্টেম থাকে হচ্ছে পুরোটাই থোরাসিক ক্যাভিটির মধ্যে। আমাদের পুরো বডিটা হচ্ছে একটা ফাঁকা ঢোলের মতো অংশ, যেটাকে আমরা বলেছিলাম সিলম। এর মধ্যে একটা পেশির নাম আমরা বলেছিলাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই ডায়াফ্রাম কি করেছিল, পুরো এই সিলমটাকে দুটো ভাগে ভাগ করেছিল। ওপরের ক্যাভিটি ছিল আমাদের থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর, আর নিচের ক্যাভিটি ছিল আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বর। এই ওপরে যে থোরাসিক ক্যাভিটি রয়েছে তার মধ্যে আমাদের লাংস আরো যে সমস্ত রেসপিরেটরি সিস্টেমের অংশগুলো রয়েছে সেগুলো থোরাসিক ক্যাভিটির মধ্যে ঠিকঠাক ভাবে সাজানো রয়েছে। এবার ফুসফুসে কি হয়, যে ফুসফুসে সবসময় কিন্তু কিছুটা পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যদি বায়ু না থাকতো কি হতো, ফুসফুসকে একটা বেলুনের মতো যদি আমরা পরিকল্পনা করি তাহলে দেখবো যে যদি বেলুন থেকে সমস্ত হাওয়া বের করে দিই সেটা তাহলে চুপসে যাবে। তাহলে চুপসে যদি যায়, এবার লাংস বা ফুসফুস যদি বেলুনের মতো হয়, তার মধ্যে যদি কোনো হাওয়া অবশিষ্ট না থাকে সেটাও তাহলে চুপসে যাবে। তাহলে পুরো লাংটা কি হবে, কোল্যাপস করে যাবে। সেই জিনিসটা কিন্তু আমরা চাই না যে লাংস কোল্যাপস করে যাক, কারণ কোল্যাপস করলে কি হবে, পুরো সিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা মেনটেন করার জন্যই ফুসফুসে সর্বদা কিছুটা পরিমাণ আমাদের বায়ু অবশিষ্ট থাকে। এইখানেও দেখা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, আর এই দুটো হচ্ছে আমাদের লাংস। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আজকের ক্লাসে আমরা কি দেখব, প্রথমে দেখব রেসপিরেটরি ভলিউম সম্পর্কে, তারপরে দেখব রেসপিরেটরি ক্যাপাসিটি, এরপরে দেখব যে নিউরাল রেগুলেশন আর কেমিক্যাল রেগুলেশন কি। তো প্রথমে শুরু করা যাক রেসপিরেটরি ভলিউম সম্পর্কে। ভলিউম বলতে কি বোঝায়, আয়তন বা পরিমাণ। এখানে আমরা কি কি জিনিস পড়বো, প্রথমে পড়বো টাইডাল ভলিউম। একে সংক্ষেপে বলা হয় টিভি বা প্রবাহী বায়ু পরিমাণ বাংলাতে। নেক্সট ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা আইআরভি অথবা প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। তারপরে যাব ইআরভি বা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। আর শেষে পড়ব আরভি বা রেসিডিউয়াল ভলিউম, অবশেষ বায়ু পরিমাণ। তোমরা যদি পরীক্ষার খাতাতে এই বাংলা নামগুলো না লিখে পুরো এই ইংরেজি নামগুলো লিখবো ভাবো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা তোমাদের হবে না, কিন্তু সাথে তোমাদেরকে শর্ট ফর্ম গুলো অবশ্যই মনে রাখতে হবে। কারণ যারা নিট পরীক্ষা দেবে সেক্ষেত্রে কিন্তু এই শর্ট ফর্ম দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, বা শর্ট ফর্মের এইগুলো দিয়ে ক্যালকুলেশন গুলো আমরা পড়বো কিভাবে করছি, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিন্তু শর্ট ফর্ম গুলো ইউজ হতে পারে। তাহলে প্রথমে একটা একটা করে আমরা জিনিসগুলো দেখবো আর তার সম্পর্কে সবকিছু জেনে নেব। প্রথমে হচ্ছে টাইডাল ভলিউম বা যাকে সংক্ষেপে বলে টিভি, বাংলায় প্রবাহী বায়ু পরিমাণ। সংজ্ঞাটা কি, স্বাভাবিক শ্বাসক্রিয়ার সময় প্রতিটি প্রশ্বাস বা নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু আমরা গ্রহণ করি বা ত্যাগ করি সেটা হচ্ছে টাইডাল ভলিউম। এবার আমাদের সিম্পল ভাষায় জিনিসটাকে বুঝতে হবে। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি বা তোমরা বসে ক্লাস করছো, সেই ক্ষেত্রে নর্মাল পজিশনে কি হচ্ছে, যতটা পরিমাণ অক্সিজেন আমি গ্রহণ করছি আর যতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমি ত্যাগ করছি, সেই বায়ুর পরিমাণটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। অক্সিজেন গ্রহণটাকেও বলবো টাইডাল ভলিউম, কার্বন ডাই অক্সাইড ত্যাগ যেটা করছি সেটাকেও আমরা বলবো টাইডাল ভলিউম। এই বায়ুর পরিমাণ কতটা, এটা হচ্ছে 500 ml। মনে রাখবে এটা কিন্তু স্বাভাবিক শ্বাসক্রিয়ার সময় এটা হয়ে থাকে। ব্রিদিং রেট কি, ব্রিদিং রেট বলতে বোঝায় যে সাধারণ 1 মিনিটে আমরা যতবার শ্বাস প্রশ্বাস নিই সেটাকে বলা হচ্ছে ব্রিদিং রেট। এটা কিন্তু এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়। যারা অ্যাথলিট হয় তাদের এক এক রকম, যারা প্রশ্বাস নিঃশ্বাস যারা মহিলা হয় তাদের ক্ষেত্রে একরকম, যারা আবার পুরুষ হয় তাদের ক্ষেত্রে একরকম হয়। তো একটা জেনারেল স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 12 থেকে 16 বার প্রতি মিনিটে আমরা কিন্তু শ্বাসবায়ুর আদান প্রদান করে থাকি। এবার যদি 12 থেকে 16 বার এই ব্রিদিং রেট হয়
তাহলে টাইডাল ভলিউম কত হবে? টাইডাল ভলিউমের পরিমাণ হচ্ছে প্রায় 500 ml। একে যদি গুণ করে দিই তাহলে পাবো 6000 থেকে 8000 ml বা 6 লিটার থেকে 8 লিটার হচ্ছে আমাদের এই টাইডাল ভলিউমের পরিমাণ। এরপরে দেখবো আইআরভি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলতে কি বুঝি? প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। আগে সংজ্ঞাটা দেখিনি কি বলছে। স্বাভাবিক প্রশ্বাসের পর সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ বায়ু আমরা গ্রহণ করি সেটাকে বলছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা আইআরভি। অর্থাৎ কি, প্রথমে আমরা টাইডাল ভলিউমটা কি দেখলাম যে নর্মাল কন্ডিশনে আমি প্রথমে অক্সিজেনটা নিলাম, এরপরে যদি জোর করে আরো বেশি অক্সিজেন আমার দেহের মধ্যে গ্রহণ করি বা আমি ফুসফুসের মধ্যে ঢোকানোর চেষ্টা করি, সেই পরিমাণ বায়ুটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা আইআরভি। অর্থাৎ প্রথমে কি ছিল, এইটা ধরো লাংস। আচ্ছা, যখন এরকম ভাবে একটাই ছবি আঁকছি, আমি কিন্তু দুটোর ক্ষেত্রেই বলছি, কিন্তু ছবি আঁকছি একটা। টাইডাল ভলিউমও যখন পড়াচ্ছি তখন দুটো ফুসফুসকে মিলিয়ে কিন্তু একত্রে আমি বলছি। এটা ধরো লাংস, প্রথমে টাইডাল ভলিউম পেয়েছি যেটা আমরা নর্মালি নিচ্ছি। এরপরে কি দেখব, এরপরে জোর করে যে বায়ুটা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে আইআরভি। এর পরিমাণ হচ্ছে প্রায় 2500 থেকে 3000 ml বা 2.5 লিটার থেকে 3 লিটার পর্যন্ত হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইআরভি বা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, নিঃশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ুর পরিমাণ। এর সংজ্ঞাটা কি? স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পর সর্বোচ্চ নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু আমরা নির্গত করি তাকে বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ ঠিক যেরকম ভাবে আমরা জোর করে যতটা পরিমাণ অক্সিজেন গ্রহণ করছিলাম সেটাকে আইআরভি বলছি, এবার আমি নিঃশ্বাসটা নর্মালি ছেড়ে দিলাম, সেটা কি হলো? সেটা হলো আমার টাইডাল ভলিউম। নিঃশ্বাসটা নর্মাল ছেড়ে দেওয়ার পরে আরো জোর করে আমি নিঃশ্বাস যেটুকু রয়েছে সেটুকু ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। জোর করে বা বলপূর্বক যে নিঃশ্বাসটা আমরা ছাড়ছি বা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি তাকে আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি। এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে প্রায় 1 লিটার। তাহলে এখানে চলে আসলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আমরা বাইরে ত্যাগ করছি। এই ক্ষেত্রে একটা কথা তোমরা মনে রাখবে যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আমরা যদি জোর করে চেষ্টা করি তবেই কিন্তু সেটা বাইরে বেরিয়ে যাবে। যদি জোর করে কোনো রকম চেষ্টা না করি, এই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যার পরিমাণ প্রায় 1 লিটার, এটা আমাদের ফুসফুসের মধ্যেই কিন্তু থেকে যাবে। এরপরে হচ্ছে রেসিডুয়াল ভলিউম বা অবশেষ বায়ুর পরিমাণ। সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পরেও যে পরিমাণ বায়ু ফুসফুসের মধ্যে থেকে যায় তাকে আমরা বলবো রেসিডুয়াল ভলিউম বা আরভি বা অবশেষ বায়ু পরিমাণ। জিনিসটা কি? টাইডাল ভলিউমের আমরা গল্প বুঝে গেছি যে কি, টাইডাল ভলিউমের মাধ্যমে কি করলাম? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম। তারপরে কি করলাম? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মাধ্যমে অতিরিক্ত যে শ্বাসবায়ুটা রয়েছে সেটাকেও আমরা ত্যাগ করে দিলাম। এরপরেও মানে বলপূর্বক কার্বন ডাই অক্সাইড সবটা বের করে দেওয়ার পরেও কিন্তু কিছুটা পরিমাণ বায়ু আমাদের ফুসফুসের মধ্যে থেকে যায়। কেন থেকে যায়? যদি ফুসফুসের মধ্যে অল্প পরিমাণ বায়ুটা না থাকে তাহলে লাংস কোল্যাপস করে যাবে। সেটা কিন্তু আমরা চাই না যে লাংসটা কোল্যাপস করে যাক। এই পরিমাণ বায়ু যেটা রয়েছে সেটার পরিমাণ কত? 1200 ml বা 1.2 লিটার। একেই বলছি রেসিডুয়াল ভলিউম বা আরভি। অর্থাৎ যে পরিমাণ বায়ু এরপর এই লাংসের মধ্যে থেকে গেল তাকে আমরা বলবো আরভি। তাহলে কি কি আমরা পড়লাম? প্রথমে টাইডাল ভলিউম পড়লাম, নেক্সট আইআরভি পড়েছি, তারপরে ইআরভি, আর তারপরে হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এরপরে আমরা দেখব রেসপিরেটরি ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি। এটা অ্যাকচুয়ালি কিছুই না, এই যে আমরা টাইডাল ভলিউম, আইআরভি, ইআরভি এগুলো পড়েছি, এগুলোকে একটার সাথে আরেকটা যুক্ত করি আমরা বলছি রেসপিরেটরি ক্যাপাসিটি। তাহলে দেখা যাক যে রেসপিরেটরি ক্যাপাসিটিতে আমরা কি কি পড়বো। আমরা পড়বো প্রথমেই হচ্ছে ইনস্পিরেটরি ক্যাপাসিটি। অর্থাৎ টাইডাল ভলিউম আর আইআরভি যখন আমি নর্মালি নিঃশ্বাসটা নিচ্ছি মানে অক্সিজেনটা গ্রহণ করছি সেই ভলিউমটা টিভি, আর তারপরেও জোর করে আরো কিছুটা পরিমাণ আমি নিঃশ্বাস মানে অক্সিজেনটা গ্রহণ করছি সেটাকে বলছে আইআরভি। এই দুটোকে যোগ করে আমি পাচ্ছি
ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা আইসি। টাইডাল ভলিউমের পরিমাণ কত পেয়েছিলাম? 500, আর আইআরভি ছিল প্রায় 2500, তাহলে টোটাল হলো 3000 ml পর্যন্ত। এই যে স্লাইডটা তোমরা দেখছো, এখান থেকে কিন্তু ম্যাথমেটিক ক্যালকুলেশন তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে, সেটা নিট পার্সপেক্টিভে হোক অথবা আমাদের বোর্ডের ক্ষেত্রে হোক। এরপরে দেখব এক্সপিরেটরি ক্যাপাসিটি বা নিঃশ্বাস ক্ষমতা। একই রকম ভাবে যখন আমরা কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছিলাম সেটাকেও আমরা বলছিলাম, নর্মালি যখন করছিলাম সেটাকেও বলছিলাম টাইডাল ভলিউম। নিঃশ্বাসটা ত্যাগ করে দিলাম, মানে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে দিলাম, এরপরে আরো ইচ্ছে করে জোর করে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি, সেটাকে আমরা বলছি ইআরভি বা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? এক্সপিরেটরি ক্যাপাসিটি বা ইসি বা নিঃশ্বাস ক্ষমতা। পরিমাণ কত? টাইডাল ভলিউম পেয়েছিলাম 5000 আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম পেয়েছিলাম 1000। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে প্রায় 1500, মানে এই ক্ষমতাটার পরিমাণ হচ্ছে প্রায় 1500 ml। এরপরে দেখব ভাইটাল ক্যাপাসিটি বা বায়ুর ধারকত্ব, খুব ইম্পর্টেন্ট এইটা। এইটা হচ্ছে টিভি, আইআরভি আর ইআরভি। টিভি কত ছিল? প্রায় 500 ml, আইআরভি ছিল প্রায় 2500 আর ইআরভি ছিল আমাদের 1000 ml। তাহলে টোটাল হচ্ছে প্রায় এখানে 3000 ml। ভাইটাল ক্যাপাসিটি বলতে বোঝায়, আমরা দেখেছি যে ইআরভি পড়ার ক্ষেত্রে দেখেছিলাম যে ইআরভি যতক্ষণ না পর্যন্ত বলপূর্বক আমরা চেষ্টা করছি বা জোর করে চেষ্টা করছি, ইআরভি কিন্তু সবসময় আমাদের ফুসফুসের মধ্যেই থাকে। তাহলে নর্মালি ফুসফুসে কতটা পরিমাণ বায়ু থাকছে দেখে নিই। টোটাল ভলিউম 500 ml মতো, তারপরে আইআরভি যেটা জোর করে অক্সিজেন ঢোকানোর চেষ্টা করছি 2500 ml অবধি, আর ইআরভি যেটা হচ্ছে 1000, প্রায় 3000 ml হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটির পরিমাণ। এরপরে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এখানে কি করব? যতগুলো ভলিউম আমরা পেয়েছি সেই সবগুলোকে যোগ করে দেব। রেসিডুয়াল ভলিউম, যে পরিমাণ অবশেষ বায়ু আমাদের ফুসফুসের মধ্যে ছিল সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, আর ইআরভি যেটা হচ্ছে আমাদের 1000 ml, আইআরভি 2500 থেকে 3000 ml পর্যন্ত এরকম হতে পারে, আর হচ্ছে টোটাল ভলিউম, যে কটা ভলিউম পেয়েছি সব কটাকে যোগ করলে আমরা কি পাবো? প্রায় 5000 থেকে 6000 ml এর মান। এটাকে বলছে টোটাল লাং ক্যাপাসিটি বা টিএলসি। এবার হচ্ছে ডেড স্পেস ভলিউম। ডেড স্পেস ভলিউমটা কি? যে আমরা যখন রেসপিরেটরি সিস্টেমের স্ট্রাকচার পড়েছিলাম, নাক থেকে শুরু করে একেবারে আমাদের অ্যালভিওলাই পর্যন্ত, এই যে নাক আছে, ব্রঙ্কাস আছে, কিছু কিছু জায়গায় কিন্তু বায়ু অল্প পরিমাণ হলেও থেকে যায়। এই সমস্ত জায়গায় যে সমস্ত পরিমাণ বা যে পরিমাণ বায়ু থাকে তাকে আমরা বলবো ডেড স্পেস ভলিউম। পরিমাণ খুবই কম, প্রায় 140 থেকে 150 ml, অথবা এটাকে ডিসিও বলা যায়। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা কি? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে রেসিডুয়াল ভলিউম আর ইআরভি, যেটাকে আমরা কিন্তু বলতে পারি সংক্ষেপে কি বলবো? এফ আর সি। রেসিডুয়াল ভলিউম যেটা ফুসফুসের মধ্যে থাকবে, সবসময় থাকবে, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আর ইআরভি এতক্ষণ ধরে যখন বলছি নিশ্চয়ই বুঝে গেছো যে ইআরভি বলতে বোঝাচ্ছি যেটা সবসময় আমাদের ফুসফুসে থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা জোর করে সেটাকে বের করার চেষ্টা করি নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে। এই দুটোকে মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আচ্ছা, রেসিডুয়াল ভলিউমের পরিমাণ ছিল আমাদের কত? রেসিডুয়াল ভলিউমের পরিমাণ ছিল প্রায় 1200 ml, তার সাথে ইআরভির পরিমাণ কত ছিল? প্রায় 1000 ml। তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির পরিমাণ হবে প্রায় ওই 1100 থেকে 1200 ml পর্যন্ত। এই স্লাইডটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন এখান থেকে দিতে পারে, বা হয়তো বলতে পারে যে ভাইটাল ক্যাপাসিটি কি, কোন রকম ম্যাথমেটিক ক্যালকুলেশন থেকেও এখানে নানা রকম কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। এখানে আর একটা জিনিস দেখো যে ভাইটাল ক্যাপাসিটি সম্পর্কে আমরা দেখলাম টিভি, আইআরভি আর ইআরভি সম্পূর্ণ যুক্ত করে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এইখানে যদি ইআরভি, আইআরভি আর টিভির জায়গায় ভিসি লিখি
তাহলে নিশ্চয়ই কেউ আপত্তি করবে না। অর্থাৎ টিএলসি জায়গাতে আমরা কি লিখতে পারি, টিএলসি সমান সমান আরভি প্লাস ভাইটাল ক্যাপাসিটি। এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে চলো একবার এই ডায়াগ্রাম থেকে রেসপিরেটরি ক্যাপাসিটি সম্পর্কে জেনে নিই। টিভি আর আইআরভি এই দুটোকে যুক্ত করে আমরা কি কি পেয়েছিলাম, ইনস্পিরেটরি ক্যাপাসিটি। আবার টিভি আর ইআরভি এই দুটোকে যুক্ত করে পেয়েছিলাম ইনস্পিরেটরি ক্যাপাসিটি। আরেকটি জিনিস কি পেয়েছি, টিভি, আইআরভি, ইআরভি এই তিনটে জিনিসকে যুক্ত করে ভাইটাল ক্যাপাসিটি। আর যদি এই চারটে জিনিসকে আমরা যুক্ত করে দিই, রেসিডুয়াল ভলিউম, ইআরভি, আইআরভি এবং টিভি, তাহলে পাবো টোটাল লাং ক্যাপাসিটি। কেবলমাত্র যদি ইআরভি এবং রেসিডুয়াল ভলিউম যুক্ত করি তাহলে পাবো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আর শুধু থাকলো ডেড স্পেস ভলিউম বা ক্যাপাসিটি। তাহলে এই ছিল আমাদের রেসপিরেটরি ক্যাপাসিটি সম্পর্কে বেসিক একটা আইডিয়া। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কোনো সময় জোরে জোরে শ্বাস নিই, কোনো সময় নর্মালি নিই, সেটা কিভাবে রেগুলেট হয় সেটা এবার দেখবো রেগুলেশন অফ রেসপিরেশন এই পর্যায়ে। রেগুলেশন অফ রেসপিরেশন যদি দেখি তাহলে এইটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে আমাদের নিউরাল কন্ট্রোল, আরেকটা হচ্ছে আমাদের কেমিক্যাল কন্ট্রোল। নিউরাল কন্ট্রোল বলতে কি বোঝায়, যে সমস্ত জিনিস আমাদের স্নায়ুর মাধ্যমে বা নিউরনের থ্রুতে। নিউরন কি? নিউরন হচ্ছে আমাদের দেহে দীর্ঘতম কোষ, যেটা বিভিন্ন রকম উদ্দীপনাতে সাড়া দিয়ে আমাদের যে সে সমস্ত সেন্স আমরা করে থাকি সেগুলোতে রেসপন্স দেয়। তো নিউরন হচ্ছে আমাদের দেহে সেই দীর্ঘতম কোষ, নিউরনের মাধ্যমে হয়ে থাকে। আর কেমিক্যাল কন্ট্রোল কি? যেটা কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে হয়ে থাকে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বলতে পারি বা কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে বলতে পারি, বা রাসায়নিক নিয়ন্ত্রণ। তাহলে প্রথমে আমরা দেখব যে নিউরাল কন্ট্রোল কিভাবে হচ্ছে। নিউরাল কন্ট্রোল বোঝার আগে ব্রেন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান বা মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। তার সেই জন্য আমাদের প্রথমে ব্রেনের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। ব্রেনের তিনটে পার্ট আছে। এক হচ্ছে ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক, মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেনের আবার অনেকগুলো পার্ট আছে। হাইন্ড ব্রেনের আবার তিনটে পার্ট আছে, পন্স, মেডুলা, সেরিবেলাম। এই যে বড় পোর্শনটা দেখতে পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে আমাদের ফোর ব্রেন। ফোর ব্রেনের দুটো অংশ থাকে। ওপরের যে পিঙ্ক কালারের অংশটা দেখতে পাচ্ছি সেটা সব থেকে বড়, আর এইটা হচ্ছে মিডিলের অংশটা। এইখানে থাকে হচ্ছে আমাদের মিড ব্রেন। মিড ব্রেনের নিচেই হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের তিনটে অংশ। এইটা হচ্ছে পন্স, এইটা হচ্ছে আমাদের মেডুলা। মেডুলার আবার ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে মেডুলার পুরো নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। আর পিছনে যে হালকা ব্রাউন কালারের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে আমাদের সেরিবেলাম। তাহলে ছবিটা আরেকবার আঁকা যাক সহজ করে। এইটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কর পর রয়েছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের পর পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের তিনটে অংশ রয়েছে, পন্স, এটা ওই পন্স নয়, এটা আলাদা পন্স।
মেডুলা, আরেকটা হচ্ছে সেরিবেলাম। এই যে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে, পশ্চাৎ মস্তিষ্কই কিন্তু আমাদের রেসপিরেশন রেগুলেশনে বেশি হেল্প করে। কিভাবে করে চলো দেখে নিই। আমাদের প্রথমে কি হয়, মেডুলা থেকে সিগন্যাল আসে, এই সিগন্যাল কি করে, কন্ট্রাকশন করে। কন্ট্রাকশন কিসের হয়, যে কোনো রকমের মাসেলস এর হবে। আমরা যখন মেকানিজম পড়ছিলাম রেসপিরেটরি সিস্টেমের, তখন দেখেছিলাম যে ফুসফুসের আয়তন কিভাবে বৃদ্ধি পেলে তবে বাইরে থেকে বায়ু আমাদের ফুসফুসের মধ্যে ঢুকতে পারবে। ফুসফুসের আয়তন বৃদ্ধি করার জন্য কি করেছিলাম, বিভিন্ন রকমের মাসেলের কন্ট্রাকশন করে এপি অ্যাক্সিস হোক বা ডর্সোভেন্ট্রাল অ্যাক্সিস হোক, সেই অ্যাক্সিসের লেন্থটাকে বাড়িয়ে দিয়ে ফুসফুসের আয়তন বৃদ্ধি করছিলাম। তখন পড়েছিলাম যে মাসেলস এর কন্ট্রাকশন হয়। কোন কোন মাসেলস এর কন্ট্রাকশন পড়েছিলাম এখানে আমরা পড়েছিলাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, আর পড়েছিলাম এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। তাহলে কি দেখলাম, মেডুলা থেকে প্রথমে সিগন্যাল আসবে, সেই সিগন্যালটা কি করবে, ডায়াফ্রাম বা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলকে সিগন্যাল দেবে যে এবার তুমি কন্ট্রাক্ট হও। কন্ট্রাক্টের ফলে কি হবে, ইন্সপিরেশন হবে, কারণ ইন্সপিরেশন যেহেতু একটা অ্যাক্টিভ প্রসেস, আর মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে কিন্তু ইন্সপিরেশন হয়ে থাকে। তো ইন্সপিরেশন হওয়ার ফলে বাইরে থেকে অক্সিজেন আমরা গ্রহণ করতে পারবো। তাহলে এই যে আমাদের এইটা হচ্ছে পন্স আর এইটা হচ্ছে মেডুলা, এই মেডুলার কাছে একটা গ্রুপ অফ সেলস থাকে। এই গ্রুপ অফ সেলসটা কি, আসলে একগুচ্ছ নিউরন এখানে পড়ে থাকে। একে বলা হয় রেসপিরেটরি রিদম সেন্টার অথবা RRC। এই RRC থেকেই কিন্তু আমাদের সিগন্যালটা আসে। সিগন্যালটা কোথায় যায়, সিগন্যালটা যাবে হচ্ছে মাসেলসে। মাসেলস বলতে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। সেখান থেকে হবে ইন্সপিরেশন, অর্থাৎ বাইরে থেকে শ্বাসবায়ু আমরা ফুসফুসের মধ্যে প্রবেশ করাবো। এই হচ্ছে রেসপিরেটরি রিদম সেন্টারের কাজ। এখানে রিদম বলা হচ্ছে কারণ এই শ্বাসক্রিয়াটা একটা ছন্দের মধ্যে হয়। একবার শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, একবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এটা একটা ছন্দের মধ্যে বা একটা সাইকেলের মধ্যে হচ্ছে। সেই জন্য এই সেন্টারটার নাম দেওয়া হয়েছে রেসপিরেটরি রিদম সেন্টার। তাহলে রেসপিরেটরি রিদম সেন্টারটা কোথায় থাকে, আমাদের মেডুলার মধ্যে থাকে। মেডুলা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এরপরে হচ্ছে এই যে রেসপিরেটরি রিদম সেন্টারটা পেয়েছি, এটা মেডুলার মধ্যে থাকে। এটা কতক্ষণ ধরে সিগন্যাল দেবে, এটা হচ্ছে প্রায় 2 সেকেন্ড ধরে সিগন্যাল দেবে, যার ফলে কিন্তু আমাদের 2 সেকেন্ড ধরে অক্সিজেনটাকে আমরা ফুসফুসের মধ্যে গ্রহণ করতে পারি। তাহলে ইন্সপিরেশন কতক্ষণ ধরে হয়, 2 সেকেন্ড ধরে। এরপরে চলে আসবো আমাদের পন্সে। পন্সে আবার দুটো সেন্টার থাকে, একটা হচ্ছে নিউম্যাটিক সেন্টার আর একটা হচ্ছে অ্যাপনিস্টিক সেন্টার। অ্যাপনিস্টিক সেন্টার থেকে যখন সিগন্যাল আসে, এ কি করে, ইন্সপিরেশনের টাইমটা বাড়িয়ে দেয়। এই যে 2 সেকেন্ড ধরে আমরা ইন্সপিরেশন করছিলাম বা অক্সিজেন গ্রহণ করছিলাম, তখন সেটা 2 সেকেন্ড থেকে বাড়িয়ে 3 থেকে 5 সেকেন্ড এরকম করে দেয়। এটা হচ্ছে অ্যাপনিস্টিক সেন্টারের কাজ। কিন্তু যখন নিউম্যাটিক সেন্টার সিগন্যাল দেয় তখন কি হয়, নিউম্যাটিক সেন্টার কখন সিগন্যাল দেবে, যখন সে দেখবে শরীরে কার্বন ডাই অক্সাইড এবং H+ আয়নের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাহলে যদি শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইড অনেক বেড়ে যায়, তখন আমাদের কাজ কি হবে, কার্বন ডাই অক্সাইডটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শরীর থেকে বের করে দিতে চাইবো। কখন এরকম হয়, যখন কেউ এক্সারসাইজ করে বা দৌড়াদৌড়ি করে বা হঠাৎ করে ভয় পেয়ে যায়, তখন দেখবে আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটার রেটটা অনেক বেড়ে যায়। অর্থাৎ নিউম্যাটিক সেন্টার কি করে, ইন্সপিরেশনের সময়টাকে অনেক কমিয়ে দেয়, রিডিউস করে দেয়, অর্থাৎ ব্রিথ টাইমটাকে
ছোট ছোট ভাগে ভাগ করা যায়, মানে বারবার খুব তাড়াতাড়ি করে আমরা শ্বাস প্রশ্বাস নিতে থাকি। এবার যত তাড়াতাড়ি আমরা শ্বাস প্রশ্বাসটা নিতে থাকবো তত তাড়াতাড়ি কার্বন ডাই অক্সাইড আর H+টা শরীর থেকে বেরিয়ে যেতে থাকবে। তাহলে এই নিউম্যাটিক সেন্টারের কাজ হচ্ছে ইন্সপিরেশনের সময়টাকে কমিয়ে দেওয়া। এই হচ্ছে আমাদের নিউরাল কন্ট্রোল। এরপরে দেখব কেমিক্যাল কন্ট্রোল, অর্থাৎ রাসায়নিক পদার্থের মাধ্যমে বা রাসায়নিক কন্ট্রোলের মাধ্যমে কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে চলে আসা যাক কেমিক্যাল কন্ট্রোল কিভাবে হচ্ছে। আমাদের শরীরে বিভিন্ন রকমের রিসেপ্টর থাকে, তার মধ্যে এক ধরনের রিসেপ্টর হচ্ছে কেমো রিসেপ্টর। এই কেমো রিসেপ্টর দুই প্রকারের, এক হচ্ছে সেন্ট্রাল পজিশনে থাকতে পারে অথবা পেরিফেরাল পজিশনে থাকতে পারে। সেন্ট্রাল পজিশনের মধ্যে আবার কোথায় থাকে, এটা ছিল আমাদের পন্স আর এটা হচ্ছে মিডুলা। যে সেন্ট্রাল কেমো রিসেপ্টরের কথা আমরা পড়লাম সেগুলো সেন্ট্রাল পজিশনে থাকবে, বিশেষ করে বিভিন্ন নার্ভ সেন্টারে থাকবে। ঠিক এখানেও কিছু কেমো রিসেপ্টরস থাকে মিডলের মধ্যে। এগুলো কি করে, কার্বন ডাই অক্সাইডের হাই কনসেন্ট্রেশন অথবা H+ এর হাই কনসেন্ট্রেশনটাকে বুঝতে পারে। কি করে বৃদ্ধি পায় আমরা দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইড জলের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে যায় H+ আয়নে এবং বাইকার্বনেট আয়নে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন বৃদ্ধি পাবে তখন এই রিঅ্যাকশনটা সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে কি হবে, H+ আয়নের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। তাই কার্বন ডাই অক্সাইড এবং H+ আয়নের সংখ্যা যখন শরীরের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু সেন্স করতে পারছে। সেন্স কিভাবে করতে পারছে, যে আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আশেপাশে থাকে CSF বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এক ধরনের তরল পদার্থ। এই তরল পদার্থের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড এবং H+ আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে তখন কিন্তু এই কেমো রিসেপ্টরটা সেন্স করতে পারবে। সে কি করবে, সে তখন সিগন্যাল দেবে। একই রকম ভাবে পেরিফেরাল অ্যাওর্টিক বডিজ এবং ক্যারোটিড বডিজের মধ্যে এই পেরিফেরাল কেমো রিসেপ্টরসটা থাকে। অ্যাওর্টিক বডিজটা কি, এইটা যদি আমাদের হার্ট হয়, এই হার্টের এখান থেকে একটা বড় ধমনী বেরোয় যাকে বলে অ্যাওর্টা। অ্যাওর্টা এখানে যে বেঁকে গিয়ে ধনুকের মতো একটা স্ট্রাকচার নিয়েছে, এইটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ। তাহলে এই অ্যাওর্টিক বডিজ বা ক্যারোটিড বডিজ এর কাছেও কিন্তু কিছু পরিমাণ কেমো রিসেপ্টরস থাকে। এরাও একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বা H+ আয়নের ঘনত্ব যখন বেড়ে যায় সেটাকে সেন্স করতে পারে। যখনই কার্বন ডাই অক্সাইড বা H+ আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে তখন সে কি করবে, এই কেমো রিসেপ্টরস গুলো ইন্সপিরেশনের টাইমটা কমিয়ে দেবে, অর্থাৎ বলতে পারি যে শর্টার ব্রিথ, খুব দ্রুত আমরা শ্বাস প্রশ্বাস নিতে থাকবো। এবার দ্রুত শ্বাস প্রশ্বাস যদি নিতে থাকি, মানে প্রথমে কি হচ্ছিল, মিনিটে হয়তো 12 থেকে 16 বার নিচ্ছিলাম, এরপরে কি করলাম, মিনিটে 20 থেকে 25 বার আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমার শর্টার ব্রিথ হয়ে গেল বা ইন্সপিরেশনের সময়টাও কমে গেল। এইরকম যদি হয় তখন দ্রুত শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। এবার যখনই কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বেরিয়ে যাবে, এটা কম আর এইটা এখন হয়ে গেছে বেশি, যেটা বেশি হয়ে যাবে সে তখন কি করবে, রিঅ্যাকশনটাকে পিছনের দিকে ঠেলবে। যেহেতু এই প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া, এইটা বেড়ে যাবে তখন আর এইটা হয়ে গেছে কম। এ উল্টে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যাবে কার্বন ডাই অক্সাইড এবং জলে, আবার কার্বন ডাই অক্সাইড একই রকম ভাবে শরীর থেকে বেরিয়ে যেতে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের কেমিক্যাল কন্ট্রোল। এখানে দেখলাম কিভাবে কেমো রিসেপ্টরের সাহায্যে আমরা এই রেসপিরেশনটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে এই ছিল আমাদের রেসপিরেটরি ভলিউম এবং রেসপিরেটরি ক্যাপাসিটি সম্পর্কে জানলাম। তার সাথে আমরা কি জানলাম, যে কন্ট্রোল কিভাবে হয়।
নেক্সট ক্লাসে তোমাদের ডিসঅর্ডার সম্পর্কে পড়ানো হবে। তোমরা যদি এই সম্পর্কে নোটস পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও। সেখানে তোমরা এই সমস্ত ভিডিও এবং নোটস পত্র ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।